হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সামনে অনেক দিন পর একটা লাইভ নিয়ে হাজির হয়েছি। সো আজকের ক্লাসটা অনেক বেশি স্পেশাল। দ্যাটস বিকজ আমরা একটা সিরিজ কন্টিনিউ করব। যারা একদম শুরু থেকে স্পোকেন শিখতে চান এবং একদম জিরো থেকে শিখতে চান, শুরু করতে চান, তাদের জন্য মূলত এই সিরিজটা। সো আমরা এখন সপ্তাহে মোটামুটি 3 দিন লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারেন না টাকার সমস্যার কারণে, তারা কিন্তু ফ্রি লাইভ ক্লাসগুলো করলে উপকৃত হবেন। সো আমরা প্রথমে একটু আমাদের সাউন্ডটা চেক করে নিব যে আমাদের সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, এবং তারপরে আমাদের আজকের ইনিশিয়াল ক্লাসটা আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ওকে, ততক্ষণে আপনারা একটু বলে দিন যে আমাদের সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্ট করে জানান প্লিজ। গুড টু গো। ওকে, সো আপনাদের প্রথমেই কাজ হচ্ছে যে আমাদের এই লাইভটাকে একটু শেয়ার করে দেওয়া। যারা যারা দেখছেন এই মুহূর্তে সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিব, এবং অবশ্যই অবশ্যই কয়েকজন বন্ধুকে একটু মেনশন করে দিব, ঠিক আছে, যাতে করে সবাই মিলে আমরা একসাথে শিখতে পারি। সো ঝটপট 30 সেকেন্ডের মধ্যে সবাই আমরা লাইভটা একটু শেয়ার করে দিব বিভিন্ন গ্রুপে, নিজেদের টাইম লাইনে, মেসেঞ্জার গ্রুপ, যেখানেই হোক না কেন। এবং পাশাপাশি আপনাদের নিজেদের কয়েকজন বন্ধুকে একটু মেনশন করে দিব আমাদের কি এই লাইভে, ঠিক আছে। সো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটা। তার আগে একটু বেসিক জিনিস আপনাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব কি এবং এর প্রকারভেদগুলো রয়েছে। আমরা একটু শর্টকাট এটা দেখে নিব, তারপর আজকের এই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যে বাক্য গঠনের যে ব্যাপারটা সেটা আজকে দেখার চেষ্টা করব। সো অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। কাকে সাহায্য করে, কিভাবে সাহায্য করে? সহজ ভাষায় যদি বলি যে বাক্য তৈরি করার কাজে মেইন ভার্বকে সাহায্য করে। অর্থাৎ টেন্স অনুযায়ী বাক্য তৈরি করতে গিয়ে কাকে সাহায্য করে? টেন্স মেইন ভার্বকে সাহায্য করে। এটাকে আমরা বলছি অক্সিলিয়ারি ভার্ব। যদিও আপনাদের সংজ্ঞা কখনো দরকার নাই, লাগবে না। সো আমরা যেটা করব, আপনি অক্সিলিয়ারি ভার্ব কিভাবে চিনবেন, এটা দেখার উপায়টা কি বা এটা বোঝার উপায়টা কি? অক্সিলিয়ারি ভার্ব মোটামুটি আমরা সবাই দেখেই চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, তারপরে হচ্ছে বিং, বিন, তারপর হচ্ছে শ্যাল, শুড, কুড, ক্যান, কুড, মাইট, মে, মাইট, এগুলো, তাই না? এগুলো দেখা মাত্রই আমরা চিনি। সো অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুই ভাগে বিভক্ত করছি এখানে, একটু খেয়াল করে দেখবেন। একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। কি বলা হচ্ছে? প্রাইমারি অক্সিলিয়ারি, ঠিক আছে। এবং দুই নাম্বারটাকে বলা হচ্ছে কি? মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি। ওকে, সো আমি বলতে ভুলে গিয়েছি, আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন জেলা থেকে যুক্ত আছেন, সেটা একটু কমেন্টে জানান। আমরা একটু আপনাদের কাছে 30 সেকেন্ড টাইম চেয়ে নিচ্ছি, কয়েকজনের কমেন্ট আমরা একটু পড়ে নিব, তারপর আমাদের আজকের ক্লাসটা মেইন লেকচার শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, শুরু করছি আমরা। ফাহিম বলেছেন, লিমন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সাউন্ড ঠিক আছে। প্রতীক বণিক বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এন্ড শাহিদা আক্তার আপু বলেছেন হ্যালো স্যার, হাই, ভালো আছি, ঠিক আছে। ওকে, তো সবাই একটু বন্ধুদের মেনশন করে দিব আমরা, ক্লিয়ার? এর আমাদের এই লাইভটার কিন্তু রুটিন অলরেডি আমরা দিয়ে ফেলেছি। মামুনুর রশিদ ভাই বলেছেন আই এম ফ্রম কক্সবাজার। রাজীব ইসলাম আছেন ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি। চট্টগ্রাম থেকে আমাকে দেখছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন, এবং অবশ্যই একজন বন্ধুকে একটু মেনশন করে দিবেন। সো প্রাইমারি অক্সিলিয়ারি এন্ড মডেল অক্সিলিয়ারি। তো আজকের আমাদের বিষয় হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারির খুব সিম্পল একটা পার্ট। মডেল অক্সিলিয়ারিটা আমরা আরো একটা ক্লাসে, অন্য ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। সো আমরা প্রাইমারি অক্সিলিয়ারি নিয়ে কথা বলি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে তিনটা প্রকারভেদ রয়েছে স্যার। কয়টা প্রকারভেদ? তিনটা প্রকারভেদ রয়েছে প্রাইমারি অক্সিলিয়ারি। একটাকে বলা হচ্ছে কি? ভার্ব টু বি। ভার্ব টু বি। তারপর আছে কি? ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ। সাথে সাথে কিন্তু গ্রামারের বেসিকটা আপনাদের হয়ে যাচ্ছে, তাই না? একটু খেয়াল করেন। তারপর আছে কি? ভার্ব টু ডু। এই তিন প্রকার ভার্ব রয়েছে। আজকের বিষয়বস্তু আমরা এই ভার্ব টু বি নিয়ে স্পেসিফিক্যালি বাক্য তৈরি করা শিখবো। ভার্ব টু বি এর মধ্যে কি কি রয়েছে আপনারা জানেন অলরেডি। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর আর কি আছে? বি, বিন এন্ড বিং। এগুলোকে আমরা কিসের মধ্যে ফেলি? ভার্ব টু বি এর মধ্যে ফেলি। এবং এগুলোই কিন্তু দেখবেন আপনাদের ম্যাক্সিমাম বাক্যের ক্ষেত্রে কাজে লাগে। আপনি যত কথা বলবেন, কথার মধ্যে যদি 10টা কথা বলেন, 10টার মধ্যে 9টা কথা এই যে টু বি ভার্ব দ্বারা হয়। 9টা কথা আপনি দেখবেন এত বেশি কমন এই ভার্বগুলো। এই জন্য এই ভার্বগুলোর ডিটেলস ব্যবহার জানা আমাদের জন্য খুবই জরুরি,
খুবই জরুরি। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ওকে, সো আমরা একটু প্রথম দেখে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা am এর ব্যবহারটা দেখার চেষ্টা করি। ওকে, সো আমরা প্রথমে কি করব, am এর ব্যবহারটা দেখার চেষ্টা করব। am এর ব্যবহারটা খুব ইজি একটা ব্যবহার, একটু খেয়াল করবেন। am এর ব্যবহারটা খুব ইজি একটা ব্যবহার। am কার সাথে ব্যবহার করা হয়? am কার সাথে ব্যবহার করা হয়? মাথায় রাখবেন, শুধুমাত্র এবং একমাত্র আই ব্যতীত am কারোর সাথে ব্যবহৃত হয় না। তাহলে কি বললাম আমি? শুধুমাত্র আই, সাবজেক্ট যদি আই হয়, আই এর সাথে শুধুমাত্র am ব্যবহৃত হয়। আই এর সাথে শুধুমাত্র am ব্যবহৃত হয়। ঠিক আছে? আমরা যদি বাক্য কয়েকটা দেখি, কয়েকটা বাংলা বাক্য দেখি, আপনাদের বাংলা বাক্যগুলো এরকম ভাবে আসতে পারে, বা আপনারা এইভাবে যখন আপনি ইংরেজি বলার চেষ্টা করেন আপনার মাথার মধ্যে বাংলাটা কাজ করে, কিন্তু ইংরেজিতে করতে গেলে ভেজালে পড়েন, তাই না? তো খেয়াল করেন আপনার মাথার মধ্যে বাংলাটা এইভাবে কাজ করতে পারে, যেমন আমি অসুস্থ। ঠিক আছে? আমি অসুস্থ, তারপর আমি বলতে পারি যে আমি ক্লান্ত। আমরা বলি না আমি ক্লান্ত। তারপর আমরা আরো বলি যে আমি কি বলা যায়, আমি অপেক্ষা করছি। অপেক্ষা করছি। এই বাক্যগুলো খুবই ইজি, এই জন্যই আমরা বলছি যে বাক্যগুলো আমরা একদম, বাক্য গঠনগুলো আমরা একদম শুরু থেকে শুরু করছি। যারা কিছুই পারে না, যারা কিছুই বোঝে না, তাদের জন্য এই ক্লাসগুলো একদম ক্রুশিয়াল। খেয়াল করে দেখেন, আমি অসুস্থ বাক্যটার ট্রান্সফরমেশন কি হতে পারে বা ট্রান্সলেশন কি হতে পারে? আমি, আয়ের ইংরেজি হচ্ছে আই, এবং আমাদের একটা ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, একটা ভার্ব হিসেবে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। এবং আমরা কি বললাম যে আয়ের সাথে শুধুমাত্র am ব্যবহৃত হয়, তাহলে আমরা কি বলবো? আই am। এবং অসুস্থর ইংরেজি হচ্ছে sick। কি বলছি আমরা? আই am sick। আমি অসুস্থ, আই অ্যাম সিক। আমি অসুস্থ। ঠিক সেম ভাবে আমি ক্লান্ত, এটা কি হতে পারে? খেয়াল করেন তো, আই, তার সাথে আমরা কি ব্যবহার করব? অ্যাম। এবং তার সাথে আমরা কি ব্যবহার করব? ক্লান্তর ইংরেজি কি বলেন তো? ক্লান্ত ইংরেজি হচ্ছে টায়ার্ড। কি বলবো আমরা? আই অ্যাম টায়ার্ড। ওকে, আমি কি ক্লান্ত, পরিশ্রান্ত বলি না আমরা? আই অ্যাম সিক, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম ওয়েটিং। বাহ, খুবই ভালো কথা। নুরে জান্নাত মিম ম্যাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, বলেছেন ওয়াচিং ফ্রম সাভার। নুরে জান্নাত মিম ম্যাম অনেকদিন থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয় না, এবং আশা করছি খুব শীঘ্রই, আমাদের আগামী সপ্তাহ নাগাদ তিনি সাভার থেকে ব্যাক করবেন এবং আমাদের সাথে আবার নতুন করে ক্লাস এবং ভিডিও নিয়ে যুক্ত হবেন আমাদের সাথে। ওকে, তাহলে আমরা কি সবাই আমাদের লাইভটা শেয়ার করেছি? একটু বলেন তো, আওয়াজ দিতে হবে, বাচ্চারা আওয়াজ দিতে হবে। ঠিক আছে, বুড়া বাচ্চা অনেকেই আমাদের ক্লাস করে। বাই দ্য ওয়ে, একটু আওয়াজ দিতে হবে কমেন্টে যে আমরা সবাই শেয়ার করেছি কিনা। তাহলে আমরা সিম্পলি কি দেখলাম? আমি অসুস্থ, আই এম সিক। তারপর দেখেন, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি অপেক্ষা করছি, এটা কি হতে পারে? আই এম ওয়েটিং। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আইএনজি কেন হলো? এটা আমরা টেন্সের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আমাদের টেন্সের অনেকগুলো ক্লাস রয়েছে, টেনশন করার কিছু নাই। তাহলে আমরা আয়ের ব্যবহারটা সিম্পলি দেখে ফেললাম। এবার আয়ের সাথে আরো একটা ব্যবহার খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে ধরেন প্রেজেন্টের ক্ষেত্রে আমি বললাম আমি অসুস্থ। প্রেজেন্টের ক্ষেত্রে আমি বললাম আমি অসুস্থ, কিন্তু যদি বাক্যটা এরকম হয় আমি অসুস্থ ছিলাম, কি হয়? যদি বাক্যটা এরকম হয়, আমি এটা মুছে দিচ্ছি, যদি বাক্যটা এরকম হয় যে আমি অসুস্থ ছিলাম, সেই ক্ষেত্রে কি হতে পারে বলেন তো? আপনাদের কমেন্টে উত্তর চাই, কমেন্টে একটু ঝটপট বলে ফেলেন। আমি অসুস্থ ছিলাম, তারপর আমি বললাম যে আমি ক্লান্ত ছিলাম। ঠিক আছে, তারপর আমি অপেক্ষা করছিলাম। এরকম যদি হয় তাহলে উত্তরগুলো কিরকম হতে পারে বলেন তো? একটু ঝটপট কমেন্ট করে করে বলে ফেলেন, কমেন্টে বলে ফেলেন। আমরা একটু নিজেরা করার চেষ্টা করি। দেখেন, আমি অসুস্থ, এটা আমরা বললাম আই অ্যাম সিক। ঠিক সেম ভাবে ছিলাম যখন হলো, তার মানে এই অ্যাম এর পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। অ্যাম এর পাস্ট ফর্মটা কি? অ্যাম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। অ্যাম এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। মাথায় রাখবেন। তাহলে আমরা বলবো কি? আই, এবার অসুস্থ ছিলাম কি হবে? অক্সিলারি ভার্ব am এর পরিবর্তে কি ব্যবহার করব? যেহেতু ছিলাম আছে, আমরা বলবো was। I was sick, আমি অসুস্থ ছিলাম। ঠিক সেম ভাবে আমরা পরবর্তীটাও করতে পারি। আমি ক্লান্ত ছিলাম, কি বলা যেতে পারে? I
was tired। যারা করতে পেরেছেন তাদের জন্য ছোট্ট একটা হাততালি, আর যারা পারেন নাই তারা একটু দেখে নেন। আমি অপেক্ষা করছিলাম, এটা কি হতে পারে? I was waiting। I was waiting, আমি অপেক্ষা করছিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? বোঝা গিয়েছে? I was sick। ভেরি গুড। তার মানে শুরু থেকে যদি কেউ শিখতে চায় তাহলে কিন্তু এই লাইভগুলো একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, I was tired। ভেরি গুড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান বলেছেন অনেকেই, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী অংশে মুভ করি। আমরা am এবং was এর ব্যবহারটা কিন্তু দেখে ফেললাম, রাইট? আমরা am এবং was এর ব্যবহারটা দেখে ফেললাম। এবার আমরা দেখব is এর ব্যবহারটা। কিসের ব্যবহার দেখব? is অথবা was এর ব্যবহার দেখব। ওকে, মাথায় রাখবেন is এবং was এই দুইটাই কিন্তু সিঙ্গুলার। এই দুইটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি বলেন? সিঙ্গুলার মানে হচ্ছে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। সিঙ্গুলার তার মানে is বা was কার সাথে বসে? শুধুমাত্র সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে বসবে। শুধুমাত্র সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে বসবে। অর্থাৎ সাবজেক্টটা যদি একজন ব্যক্তি বা বস্তু হয় সেক্ষেত্রে আমরা is বা was ব্যবহার করতে পারবো। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন। is এর ব্যবহারটা মাথায় রাখবেন, I এর সাথে is কিন্তু বসে না। I এবং you ব্যতীত মাথায় রাখবেন is কখন ব্যবহার করা হয়? is ব্যবহার করা হয় যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে is ব্যবহার করতে পারবেন। তবে নাম্বারের সাথে আপনি is বা was ব্যবহার করতে পারবেন। তবে ব্যতিক্রম কারা? তবে ব্যতিক্রম হচ্ছে I এবং you। এই দুইটা সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও এর সাথে is বসে না। বা আমরা was বসাতে পারি I এর সাথে, কিন্তু is বসে না। মাথায় রাখবেন। তাহলে খেয়াল করবেন যে কোনো সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা is বা was বসাতে পারি, তবে ব্যতিক্রম হচ্ছে I এবং কি? you। মাথায় রাখবেন, খেয়াল করে দেখবেন। তাহলে দেখেন, আপনি কখনো দেখেছেন I এর সাথে is বসেছে? কখনো you এর সাথে is বসতে দেখেছেন? দেখেন নাই। তাহলে এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? আমি পড়াতে গিয়ে, আমি পেইড ব্যাচে পড়াতে গিয়ে এই জায়গাটা এইভাবে বলি বেসিক্যালি, যে আপনারা দেখবেন খেয়াল করে যে আমাদের পরিবারের মধ্যে মোটামুটি সবাই শিক্ষিত, সবাই ভালো, এরকম পরিবার মোটামুটি আছে। বা আপনার পরিবারের কথা চিন্তা করেন যে সবাই মোটামুটি ভালো, কিন্তু সবার মধ্যে এমন একটা ছেলে বা একটা মেয়ে থাকবে যে প্রচন্ড খারাপ, যে সব ধরনের মানে পরিবারকে বদনাম করা যায় এরকম কাজকর্ম করে বেড়ায়। তার মানে আমরা তাকে কি বলি? যে জাতের মধ্যে অজাত। তো এই জাতের মধ্যে অজাত হচ্ছে এই দুইটা, I এবং you। অর্থাৎ এরা কি করে? এরা কখনো রুলস মানে না, নিয়ম কানুন মানে না, একদিকে চলে। এরা পুরো পরিবারের সাথে কি একমত পোষণ করে না। এই জন্য এই দুইটার ব্যবহার কমপ্লিটলি ডিফারেন্ট। ইজের ব্যবহারটা বলি, যেমন আমার বাবা একজন কৃষক। ঠিক আছে, মাই ফাদার ইজ এ ফার্মার, তাই না? মাই ফাদার ইজ আ ফার্মার। এই তো সিম্পল ব্যাখ্যা, রাইট? তাহলে ইজ এর ব্যবহারটা খেয়াল করে দেখেন তো। মাই ফাদারটা কখন ব্যবহার করলাম আমরা? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। শি বসে তো, হ্যাঁ মিতা খান আপু, শিও বসে। হি বা শি, আপনি যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। সাউন্ড ডাবল শোনা যাচ্ছে, তাই কি? না, এটা আপনার প্রবলেম হতে পারে, বাট আই ডোন্ট থিংক সো যে আমার এখান থেকে সমস্যা হচ্ছে। খেয়াল করে দেখেন, আমার বাবা একজন কৃষক। আমরা আরো কিছু বাক্য দেখার চেষ্টা করি। যেমন আপনি বললেন যে সে অত্যন্ত চালাক। সে অত্যন্ত চালাক। এক আপু বলেছেন সিও তো হতে পারে, আমরা এটা সি দিয়ে করছি। খেয়াল করে দেখেন, সে অত্যন্ত চালাক। তাহলে আমরা কি বলতে পারি? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। খেয়াল করে দেখেন, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে খেয়াল করেন ইজটা আমরা কখন ব্যবহার করলাম? ইজটা আমরা কখন ব্যবহার করছি এখানে? খেয়াল করে দেখেন তো। আমরা বলছি যে সে অত্যন্ত চালাক। ইজ কেন কখন ব্যবহার করছি? দেখেন, শি এর ক্ষেত্রে শিটাকে একটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে আমরা শি এর সাথে ইজ ব্যবহার করছি।
শি এর সাথে কিন্তু আমরা চাইলে এম ব্যবহার করতে পারবো না। শি এম হবে না, শি আর হবে না, শি ওয়্যার হবে না। ওকে, এগুলো হবে না, তার কারণ শি হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এইটুকু আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আই কিংবা ইউ এর সাথে আমরা কি ব্যবহার করব? আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, মাথায় রাখবেন যে ইউটার সাথে কেন আমরা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা ইউটার সাথে ইজ যুক্ত করতে পারি না, এটা একটু দেখাই। মাথায় রাখবেন তো, ইউ মানে কি? ইউ এর দুইটা অর্থ হয়, ইউ এর দুইটা অর্থ হয়, একটা হচ্ছে তুমি এবং আরেকটা হচ্ছে তোমরা। এই দুইটা অর্থ কিন্তু ইউ প্রকাশ করে। এখন আপনি যখন একটা বাক্যে ইউ বলছেন বা ইউ দ্বারা সম্বোধন করছেন কাউকে, আপনি তুমি বুঝিয়েছেন নাকি তোমরা বুঝিয়েছেন, এটা কিন্তু শুধু ইউ দিয়ে বোঝা পসিবল না। শুধু ইউ কে দেখে বোঝা পসিবল যে এটা দ্বারা তুমি বোঝাচ্ছে নাকি তোমরা বোঝাচ্ছে, বোঝা পসিবল না। এক্স্যাক্টলি। আর এই কারণেই ইউটাকে সার্বজনীন ভাবেই ইউ এর পরে প্লুরাল ভার্ব বসানো হয়, অর্থাৎ ইউটাকে প্লুরাল ধরা হয়। ইউ এর পর আপনি আর ব্যবহার করতে পারবেন, ইউ এর পর আপনি ওয়্যার ব্যবহার করতে পারবেন, ইউ এর পর ইজও হবে না, ইউ এর পর ওয়াজও হবে না। ক্লিয়ার? বুঝে গিয়েছে আমরা? ইউ এর পর আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন, হ্যাজ হবে না, ইউ এর পর আপনি হ্যাড ব্যবহার করতে পারবেন। এগুলোর ব্যবহার আমরা দেখবো, পরে দেখবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? বোঝা গিয়েছে এটুকু? কনসেপ্ট ক্লিয়ার? একটু বলতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আচ্ছা, হ্যাঁ, ইন্টেলিজেন্টের সিনোনিম ক্লেভার হবে, ক্লেভার হবে, এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝে ফেললাম। এবার আমরা চলে যাই পরবর্তী অংশে। আচ্ছা, ইজ এবং ওয়াজ এর ব্যবহারটা বুঝে ফেললাম। পাস্ট হলে শুধুমাত্র ওয়াজ ব্যবহার করে দিবেন, ঠিক আছে? এবার আমরা ওয়্যার এর ব্যবহারটা একটু দেখি। ওয়্যার অথবা আর এর ব্যবহার, এই দুইটার ব্যবহার একটু দেখার চেষ্টা করি। মাথায় রাখবেন, আর এবং ওয়্যার এই দুইটা হচ্ছে প্লুরাল ফর্ম। এই দুইটা কি? প্লুরাল ফর্ম। মানে সাবজেক্টটা যদি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু হয়, একজন হলে তো সিঙ্গুলার, কিন্তু দুইজন বা তিনজন বা চারজন বা তার অধিক যদি হয়, তখন আমরা আর কিংবা ওয়্যার ব্যবহার করতে পারি। যেমন আমি যদি আপনাকে বলি যে হি মানে হচ্ছে সে, তাই না? তাহলে হি এর সাথে আপনি কি ব্যবহার করবেন? হি এর পর আমাদের ইজ ব্যবহার করতে হবে কিংবা ওয়াজ ব্যবহার করতে হবে, তাই না? কিন্তু সে তো বললাম, কিন্তু আমরা যদি বলি তারা, সে থেকে যদি এটা তারা হয়ে যায়, দে, তারা, তাহলে দে হয়ে গেলে কিন্তু তখন আর ইজ আর ওয়াজ বসবে না। তখন আমরা ব্যবহার করব কি? তখন আমরা ব্যবহার করব কি? আর কিংবা ওয়্যার। পার্থক্য বোঝাতে পেরেছি? হি সাবজেক্টটা মানে কি? এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ওয়ান পার্সন, তাই না? এটা হচ্ছে ওয়ান পার্সন। কিন্তু দে মানে কি? দে মানে হচ্ছে অগণিত পার্সন হতে পারে, দুইজন হতে পারে, তিনজন হতে পারে, প্লুরাল। অর্থাৎ আমরা এক কথায় প্লুরাল বলে দিই, তার মানে দুই বা ততোধিক হতে পারে। সেক্ষেত্রে আমরা আর বা ওয়্যার ব্যবহার করব। সিম্পলি হিটা সিঙ্গুলার, সিঙ্গুলার কারণে ইজ বা ওয়াজ, ভার্বও সিঙ্গুলার হবে, এবং দেটা প্লুরাল, এই কারণে ভার্বটাও কিন্তু আমাদের প্লুরালই নিতে হবে। এটা একটা ইউনিভার্সাল একটা নিয়ম। সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। ক্লিয়ার? এটুকু আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা এটুকু বুঝে ফেললাম। আমার মনে হয় যে এটুকুতে সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা দেখি আর এবং ওয়্যার দিয়ে কয়েকটা বাক্য, ঠিক আছে? তারা অনেক কি বলা যায়? তারা অনেক, আচ্ছা অনেক না দিই আমরা, আচ্ছা, তারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে, করছে, ঠিক আছে? এই বাক্যটা একটু খেয়াল করেন। তারপর আমরা আরো একটা দিতে পারি, আমরা সবাই ভাই, আমরা সবাই ভাই, আমরা সবাই ভাই ভাই অনেক সময় বলি আমরা সবাই ভাই ভাই। তো এই যে এই বাক্যটাও কিন্তু হতে পারে। খেয়াল করে দেখেন, আমরা সবাই ভাই ভাই কিংবা তারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। খেয়াল করে দেখেন, তাহলে এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি? তারার ইংরেজি হচ্ছে দে,
এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি নিব? অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আর কে নিব, তাই না? দে আর। এবার অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে, দে আর। আমরা অপেক্ষা করার ইংরেজি কি? আর এর পর মেইন ভার্ব নিব না? দে আর ওয়েটিং, দে আর ওয়েটিং ফর আ লং টাইম, দে আর ওয়েটিং ফর আ লং টাইম, এটা বলা যায়। বা দে আর ওয়েটিং ফর আ লং, এই পর্যন্ত দিলেও হবে, টাইমটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন, আমরা সবাই ভাই ভাই, এটা আপনারা একটু করে দেখেন তো, একটু ঝটপট করেন। আমরা সবাই ভাই ভাই কি হতে পারে বলেন? আমরা সবাই ভাই ভাই, এটা কি হতে পারে বলেন? আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের কিন্তু রুটিন অলরেডি দেওয়া হয়েছে। আপনারা যারা ক্লাসগুলো নিয়মিত করতে চান, আজকে ঠিক সম্ভবত রাত 8টার দিকে রুটিনটা পোস্ট করা হয়েছে। এখন থেকে নিয়মিত সপ্তাহে 3 দিন আপনারা মোটামুটি ক্লাস পাবেন। কয় তারিখে কোন ক্লাস আছে এটাও কিন্তু আমরা লিখে দিয়েছি খুব সুন্দর করে। রুটিনটা সবাই সেভ করে রাখবেন এবং ওই ডেগুলোতে ঠিক রাত 9টায় চলে আসলে আমাদের পেজ থেকে লাইভ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, উই আর ব্রাদার্স, এক্স্যাক্টলি, ভেরি গুড। হাবিবা মাহবুবা আপু বলেছেন উই আর ব্রাদার্স, তালি আপনার জন্য। উই আর ব্রাদার্স, আমরা ভাই ভাই। ঠিক সেম ভাবে এটাকে যদি ওয়্যার ব্যবহার করতে হতো, যদি পাস্ট টেন্সে হতো যে আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, ঠিক আছে, আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, তখন হবে কি? দে ওয়্যার, তখন আর দে আর হবে না, দে ওয়্যার। আমরা সবাই ভাই ভাই ছিলাম, যদি ছিলাম দিতাম আমি এখানে, আমরা সবাই ভাই ভাই ছিলাম, তাহলে কি হবে? উই ওয়্যার ব্রাদার্স, আমরা সবাই ভাই ভাই ছিলাম। ক্লিয়ার? বোঝা গিয়েছে? বুঝতে পেরেছেন কি আমার কথা? আচ্ছা, মিতা বলেছেন আঙ্কেল আপনি ক্লাস 7 এর ইংলিশ কবে পড়াবেন? ন্যারেশন। আচ্ছা বাবা, ক্লাস 7 এর স্পেসিফিক্যালি আলাদা করে ক্লাস করানো তো একটু মুশকিল, তবে ন্যারেশনের ক্লাস কিন্তু আমার অলরেডি আপলোড দেওয়া আছে। তোমার যদি ন্যারেশন প্রবলেম হয়, তুমি কিন্তু সেগুলো দেখে নিতে পারো। তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু ক্লাসগুলো আপলোড করা আছে। লিঙ্গুয়াল একাডেমি নামে সার্চ দিবা, ইউটিউব চ্যানেলে চলে আসবে, ইউটিউবে গিয়ে, এবং সেখানে ন্যারেশন বাই লিমন স্যার লিখে সার্চ দিলেই চলে আসবে। ওকে, ওই ক্লাসগুলো দেখো, তোমার অনেকটা উপকার হবে। আর যদি গ্রামার ক্লাস করতে চাও, তাহলে ইংলিশ বাজ নামের আমাদের আরেকটা পেজ আছে, সেখানেও কিন্তু তুমি ক্লাসগুলো করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মুভ করছি পরবর্তী অংশে, একটু খেয়াল করে দেখবেন। পরবর্তী অংশে আমরা মুভ করে ফেলছি, এটুকু আমাদের শেষ। আর এবং ওয়্যার ব্যবহার, আর এবং ওয়্যারের ব্যবহার আমরা দেখে ফেললাম। এবার আমরা একটু দেখব বি, বিন, এই দুইটার ব্যবহার। বি এবং বিন এই দুইটার ব্যবহার, এটা কখন ব্যবহার করা হয় মাথায় রাখবেন। বি এবং বিন এই দুইটা কখন ব্যবহার করা হয় একটু বলেন তো, একটু বলবেন। দেখেন, বি অর্থ কি? বি অর্থ হচ্ছে হওয়া, বি অর্থ হওয়া। আর বিন মানে এটা হচ্ছে বি এর পাস্ট ফর্ম। আমি যদি ভার্বের লিস্টে একটু দেখাই আপনাকে, বি ওয়াজ বিন, পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বিন বলি। তাহলে বিনের ব্যবহারটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে, মোস্ট অফ দ্য টাইম বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে। তাহলে খেয়াল করেন, বি এর ব্যবহারটা আমরা একটু দেখি। কোনো কিছু হওয়া, কোনো পেশা বা কোনো কিছু হওয়া বোঝাতে আমরা মূলত বিটা ব্যবহার করে থাকি। যেমন আপনি বলছেন যে আমি একজন ডাক্তার হতে চাই, ঠিক আছে, আমরা মাঝে মাঝে বলি না যে আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই। এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি? এটা সিম্পল একটা ব্যাখ্যা হচ্ছে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, তাই না? আই ওয়ান্ট টু বি এ ডক্টর। তাহলে বি মানে কি? এই যে হওয়া বোঝাতে আমরা বিটা ব্যবহার করলাম। এই বিটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, মাথা রাখবেন। কিন্তু এখানে এটা একটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। আমরা এটা আরেকদিন আলোচনা করব গ্রামারের ক্লাসে, যে একটা অক্সিলারি ভার্ব কখন মেইন ভার্ব হিসেবে কাজ করে, এটা আমরা আলাদা একদিন ক্লাসে আলোচনা করব। বাট বি এর ব্যবহারটা দেখেন, খেয়াল করে, বিটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? কোনো কিছু হওয়া। আপনি বললেন কি যে তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি।
কোনো কিছু হওয়া, সুখী হওয়া, বন্ধু হওয়া, তারপর হচ্ছে আমরা বললাম ডাক্তার হওয়া, পুলিশ হওয়া, টিচার হওয়া, স্টুডেন্ট হওয়া, কোনো কিছু হওয়া বোঝাতে আমরা বিটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? বুঝে গিয়েছি আমরা? তাহলে আমরা আরেকটা বাক্য একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করেন তো। চুমকি দেবী বলেছেন কেমন আছেন? যে ভালো আছি। শুকুর আলী ভাইয়া বলেছেন হওয়া বা করা। এক্স্যাক্টলি, বি মানে হওয়া হয়, অনেক সময় করাও হয়। আমি আরেকটা বাক্য একটু বি দিয়ে দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখবেন। যেমন আমি বললাম কি, আমরা কি বলা যায়, আমরা সমাজকর্মী হতে চাই। সমাজকর্মী হতে চাই। সমাজকর্মী ইংরেজি জানেন? সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার। তাহলে এইটা আমরা কিভাবে করব? উই ওয়ান্ট টু বি সোশ্যাল ওয়ার্কার। উই ওয়ান্ট টু বি সোশ্যাল ওয়ার্কার্স। ওকে, আমরা সমাজকর্মী হতে চাই। খেয়াল করে দেখেন, বি অর্থ আমরা এই হ অর্থে বিটা ব্যবহার করলাম। ক্লিয়ার? বোঝা গিয়েছে? বি এর আরো কিছু ব্যবহার আছে, বি এর আরো কিছু ব্যবহার আছে, তবে ওগুলো আজকের ক্লাসে আমি দেখাবো না। যেমন ক্যান বি, তারপরে শ্যাল বি, তারপর হচ্ছে উইল বি, তারপর হচ্ছে উড বি। এরকম বি এর আরো কিছু ব্যবহার আছে। এই ব্যবহারগুলো আমরা দেখবো যেদিন মোডাল অক্সিলারি পড়বো। মডেল অক্সিলারি ক্লাসে আমরা এই ব্যবহারগুলো দেখবো, যে বীর আর কার কার ব্যবহার আছে অন্য একটা ভার্বের সাথে যুক্ত হয়ে এটা আর কি কি অর্থ প্রকাশ করতে পারে, এবং বিটা অনেক সময় প্যাসিভ ভয়েসেও বসে। আমরা সেটা অন্য ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আজকে আমরা খুব বেসিক লেভেলের একটা ক্লাস করছি। ক্লিয়ার? বোঝা গিয়েছে? বোঝা গেল? আপনি কি ইংলিশ প্রোনাউন্সিয়েশনের ক্লাস করাবেন? ইনশাআল্লাহ আপনি থাকেন, আমি যদি নাও করাই আপনারা মিম ম্যামের প্রোনাউন্সিয়েশনের ক্লাস পাবেন ইনশাআল্লাহ, কারণ আমার থেকে মিম ম্যামের প্রোনাউন্সিয়েশন গুলো আরো বেটার। ওকে, আমি প্রোনাউন্সিয়েশন যেভাবে করি মিম ম্যাম তার থেকে আরো ভালো করে করে, এর জন্য মিম ম্যাম প্রোনাউন্সিয়েশনটা আরো সুন্দর করে বোঝাতে পারবে, শেখাতে পারবে। যদিও আমিও আপনাদের মাঝে মাঝে ক্লাস নিতে পারি, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম বি। এবং এবার বিনের ব্যবহারটা একটু দেখি। বিনের ব্যবহারটা মূলত, বিনের ব্যবহারটা খুব স্পেসিফিক একটা জায়গাতে ব্যবহার করা হয়। বিনের ব্যবহারটা দুইটা জায়গাতে ব্যবহার করা হয়। একটা হচ্ছে পারফেক্ট টেন্সে, একটা হচ্ছে পারফেক্ট টেন্সে V3 হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। যেরকম আমরা বলি যে হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, বা তুমি কি কখনো লন্ডন দেখেছো? তো এই যে যাওয়া অর্থে বি হতে পারে, দেখা অর্থে বি হতে পারে, ঘুরে আসা অর্থে বিন হতে পারে। বিনের অনেকগুলো অর্থ এখানে প্রকাশ করতে পারে। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? তুমি কি কখনো লন্ডন দেখেছো? তুমি কি কখনো লন্ডন ঘুরতে গিয়েছো? অনেকগুলো অর্থে বিন ব্যবহার করা যেতে পারে। খেয়াল করে দেখেন, এটাও কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ আছে প্লাস V3 আকারে আমরা বিনটা ব্যবহার করেছি। তার মানে এটার বাংলা কি হলো? তুমি কি কখনো, এভার আছে এভার, তুমি কি কখনো লন্ডন গিয়েছো? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি বললাম? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো কক্সবাজার দেখেছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো ঢাকা দেখেছো? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? আপনি যে কোনো জায়গাতে শুধুমাত্র প্লেসের নামটা চেঞ্জ করে দিয়ে কিন্তু এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? বোঝা গিয়েছে? জি, শিরিন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। আয়েশা আমিন স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই লাইভটা একটু শেয়ার করে দিব। এবং আগামী ক্লাস কবে হবে, আগামী ক্লাস কবে হবে এটা কি আপনারা জানেন? আমাদের আগামী ক্লাসটা কবে হবে? আমাদের আগামী ক্লাসটা হবে আগামী পরশুদিন, দ্যাট মিন্স শনিবার ঠিক রাত 9টায়। শনিবার ঠিক রাত 9টায় চলে আসবেন। কখন? আগামী শনিবার, শনিবার ঠিক রাত 9 PM চলে আসবেন আমাদের। আবার এটার দ্বিতীয় ক্লাসটা আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব।
সো এই আমাদের এই সিরিজটার নাম হচ্ছে স্পিক আপ লেভেল আপ। এই সিরিজে আমরা বেসিক্যালি একদম জিরো থেকে শুরু করে আপনাদের ধাপে 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 স্পোকেনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং একটা জিনিস বলে রাখি, আপনারা এখানে শিখছেন, এই শেখার বিষয়গুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে, হজম করতে হবে, শুধু শিখলে হবে না, এগুলো প্র্যাকটিসের প্রচুর দরকার আছে। কোথায় প্র্যাকটিস করবেন? আপনাদের জন্য কিন্তু সেম নামে আমাদের একটা ক্যাম্পেইন চলছে, স্পিক আপ লেভেল আপ নামে। আপনারা এখানে যা শিখছেন কিংবা আপনি যতটুকু আগে থেকে জানেন সেটার সম্পর্কে বা সেটাই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে। এবং ক্যাম্পেইনটা কোথায় হচ্ছে? ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের গ্রুপে, লিঙ্গুয়াল একাডেমি যে মেইন গ্রুপটা আছে সেখানে। এই ক্যাম্পেইনে আপনাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, খুব সিম্পল একটা ব্যাপার। আপনি যে কোনো একটা টপিক চুজ করবেন, আপনার মন মতো টপিক, সেটা যত ইজি হোক না কেন কোনো সমস্যা নাই। যে কোনো একটা টপিক চুজ করবেন, টপিকটা চুজ করে 1 মিনিট কথা বলবেন ইংরেজিতে এবং সেটাতে ভিডিওতে রেকর্ড করবেন। 1 মিনিট ইংরেজিতে কথা বলে ভিডিওতে রেকর্ড করার পর ওই ভিডিওটা আমাদের যে মেইন গ্রুপ লিঙ্গুয়াল একাডেমি, ওই লিঙ্গুয়াল একাডেমিতে পোস্ট করতে হবে। এবং ক্যাপশনে আমাদের দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ স্পিক আপ লেভেল আপ, স্পিক আপ লেভেল আপ, এবং হ্যাশট্যাগ লিঙ্গুয়াল একাডেমি। ঠিক আছে, এই দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু এই ক্যাম্পেইনে আপনারা পার্টিসিপেট করতে পারছেন। এবং বিজয়ীদের জন্য কিন্তু অনেকগুলো পুরস্কার আছে। ঠিক আছে, বিজয়ীদের জন্য অনেকগুলো পুরস্কার আছে এবং আপনি যত ইচ্ছা তত ভিডিও আপলোড করতে পারেন। আমরা তার মধ্যে থেকে সেরা 5 জনকে বেছে নিব। সো খেয়াল রাখবেন, আপনাদের পুরস্কার কি পাবেন আপনারা? আমাদের পক্ষ থেকে আপনাদের একটা ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে, সেরা 5 জনকে আমাদের লিঙ্গুয়াল একাডেমির পেজে ফিচার করা হবে, এবং পাশাপাশি আমাদের পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট বক্স থাকবে যেখানে যে কোনো কিছু থাকতে পারে। এবং আমরা খুব সুন্দর করে ইনশাআল্লাহ এই প্ল্যানগুলো করেছি। শিখবেন আপনারা, ক্লাসে যেটা শিখবেন প্র্যাকটিস করবেন আমাদের গ্রুপে। সো খুব সুন্দর একটা ইকোসিস্টেম মেনটেন হবে ইনশাআল্লাহ। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? তাহলে আগামী ক্লাস আমরা কবে যুক্ত হব? আগামী ক্লাস আমরা কবে যুক্ত হবে বলেন? থ্যাংক ইউ সো মাচ নিপুণ আপু। ও নিপুণ ভাইয়া, সরি, এক্সট্রিমলি সরি। ওকে নিপুণ ভাইয়া, ক্লাসগুলো করবেন। তাহলে আগামী শনিবার ঠিক রাত 9টায় আমরা আবার এই সিরিজের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হব। আজকে যেভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বেসিক থেকে ধরে ধরে ট্রান্সলেশনের মাধ্যমে শিখলাম, আগামী ক্লাসটাও ঠিক এইভাবে শিখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা না বাড়াই, আমরা ছোট ছোট ক্লাস করব, বাট যেটুকু পড়বো গুছানো ভাবে সুন্দর করে পড়বো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী শনিবার রাত 9টায় আপনাদের সাথে। সবাই আসবেন এবং সাথে কয়েকজন বন্ধু বান্ধবকে সাথে নিয়ে আসবেন। দেখা হবে। আল্লাহ হাফিজ।